স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর অনুরোধ সমর্থন জানিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত অনুরোধ করেছিল ঢাকা। সিপিটি তা ইতিবাচক বিবেচনা সুপারিশ করেছে। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাউল হক। মেজবাউল হক, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই আপনার কাছ থেকে, এলডিসি থেকে বাংলাদেশে যে উত্তরণ পেছাচ্ছে এটি আসলে কোন প্রেক্ষাপটে পেছাচ্ছে? জি, এলডিসি তালিকাভুক্ত দেশ বলতে বিশ্বটা এমন একটা ব্যবস্থাপনা বাণিজ্যের ক্ষেত্রে বা সার্বিকভাবে যেসব দেশগুলো তুলনামূলক কম উন্নত, কম আয়ের দেশ, সেসব দেশকে উন্নত বিশ্ব কিছু সহযোগিতা দিবে বিভিন্নভাবে, শুল্ক বা আপনার ওষুধ উৎপাদন, এই বিভিন্ন ক্ষেত্রে বিষয়গুলায়। তো এরকম বর্তমানে প্রায় ৪৪টি দেশ আছে বিশ্বে। এই বিশ্বের এই ৪৪টি দেশে এলডিসি হওয়ার কারণে তারা বিভিন্ন দেশের পণ্য রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন পণ্য উৎপাদন, ওষুধের প্যাটেন্ট, এসব বিষয়ে ছাড় পায়। তো প্রতি ৩ বছর পর জাতিসংঘ এই দেশগুলোর আর্থিক অবস্থা পর্যালোচনা করে, তারা আসলে কোন স্টেজে থাকবে, তারা এলডিসি থেকে উত্তরণের মতো পরিস্থিতি হয়েছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য তারা প্রতি ৩ বছর পর পর্যালোচনা করে। বিশেষ করে তারা 3টা সূচকে এটা পর্যালোচনা করে: মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। এভাবে এই 3টা সূচকেই যদি একটা সুনির্দিষ্ট অতিক্রম করে, তখন তারা সুপারিশ করে যে এসব দেশ এখন অর্থনৈতিকভাবে কিছুটা ভালো হয়েছে, মানে তারা আর এলডিসি তালিকায় থাকবে না। তখন WTOর আওতায় এইসব দেশের বিষয়ে যা রপ্তানি বাণিজ্য বলেন বা অন্যান্য ক্ষেত্রে, তাদের কিছু ক্ষেত্রে শুল্ক আরোপের বিষয় আসবে অন্যান্য দেশে। একই সাথে এই দেশে উৎপাদনের ক্ষেত্রেও বা প্যাটেন্ট আইন বা আবার অনেক কিছু ক্ষেত্রে তোমার একটু কড়াকড়ি সুযোগ হয়, কারণ তুমি এখন অর্থনৈতিকভাবে ভালো হয়েছে, তোমাকে এখন সব কিছু মেনটেন করে এইরকম বিষয়। তো বাংলাদেশও প্রথম 1975 সালে এলডিসি তালিকাভুক্ত হয়। তারপর আমরা যখন ধীরে ধীরে অর্থনৈতিক আমরা এলডিসির আওতায় থাকাতে আমরা কিন্তু রপ্তানি ক্ষেত্রে অনেক সুবিধা পেয়েছি। তো প্রথম হলো 2018 সালে এবং 2021 সালে যখন ত্রিবার্ষিক মূল্যায়ন হয় জাতিসংঘে, তখন বাংলাদেশ 3টি সূচকেই উত্তীর্ণ হয়। তারপর 2021 সালে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় যে 2024 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে। কিন্তু তখন করোনা ভাইরাসের একটা মহামারী ছিল, এই কারণে আরও 2 বছর প্রস্তুতিকালীন সময় নিয়ে 2026-এর নভেম্বরে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের একটা নির্দিষ্ট সময় ছিল। কিন্তু আপনি জানেন আমাদের 2024-এর আগস্টে একটা রাজনৈতিক বড় পট পরিবর্তন হয়েছে। এ কারণে আমাদের যে এলডিসি উত্তরণের জন্য যে প্রিপারেশন দরকার, সেগুলা যে আমাদের আগে একটা কমিটিও ছিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ইয়াতে, যে স্মুথ ট্রানজ্যাকশন বলে যে কী করলে আমরা এই যে বাড়তি শুল্ক পড়বে, এসব কী আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, আমাদের জন্য কী করতে হবে, এই বিষয়গুলো ছিল। কিন্তু আলটিমেট যখন রাজনৈতিক পট পরিবর্তন, তারপর এর আগে আর একটা বিষয় ছিল যে আমরা যেসব সূচকগুলো দেখাইতাম, সেখানেও একটা বড় সরকারের পক্ষ থেকে যে আমি প্রকৃতটা না দেখে একটু বেশি দেখাতাম, সব কিছু মিলে একটা চাপ ছিল যে আমরা আসলে এই অবস্থায় এলডিসি থেকে উত্তরণ করলে সমস্যায় পড়ব। এই সমস্যায় পড়ার কথা বলেই ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে কিছু সিভিল সোসাইটি সবাই বলছিল যে যদি আরও কিছুদিন সময় পাওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা নিয়ে কোনো চিঠি দেয়নি, তারা আলোচনা রাখছিল। কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরই 18 ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি নামের একটা সিডিপি একটা আছে, তাদের কাছে চিঠি দেয় যে আমরা এলডিসি উত্তরণটা আরও 3 বছর পিছিয়ে দিতে চাই। তো সেই অনুরোধের প্রেক্ষিতেই সিডিপি জাতিসংঘের যে সাধারণ পরিষদ তাদের কাছে একটা দিয়েছে, তাদের কাছে তাদের সুপারিশ করেছে যে বাংলাদেশ যে আবেদন করেছে সেই আবেদনটা তারা 3টা সূচকেই উত্তীর্ণ হলেও বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য অস্থিরতা, জ্বালানি তেল মূল্যবৃদ্ধি, এইসব ক্ষেত্রে যদি তারা 3 বছর বাড়তি সময় পায় তাহলে তাদের প্রস্তুতিটা ভালো হবে। তাই তারাকে 3 বছর বাড়তি সময় দেওয়ার জন্য সুপারিশ করেছে। একই সঙ্গে তারা এই সুপারিশে বলেছে যে তবে 3 বছরের ভিতরে বাংলাদেশকে বিদ্যমান
বর্তমান কাঠামোগত দুর্বলতাগুলো মোকাবেলায় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম অগ্রগতি অর্জন করতে হবে। মানে 3 বছর দিলাম মানে আপনি আবার ঘুমায় পড়লেন তা না, আপনাকে এই 3 বছরের ভিতরে সব কিছু কার্যক্রম শেষ করে এলডিসি উত্তরণের প্রস্তুতি নিতে হবে। আরেকটু জানতে চাই যে এই যে সুপারিশটি করা হয়েছে এটি কি চূড়ান্ত কিনা? না, এটা হলো সিডিপি, একটা জাতিসংঘের কারিগরি কমিটি আর কি। তারাই মূলত ওই বিষয়গুলা যে আসলে যৌক্তিকতাটা বিশ্লেষণ করে যে আসলেই যে বাংলাদেশ চায় পেছানো, সেটা তারাই প্রধান ভূমিকা পালন করে। তবে তাদের সুপারিশটা আগামী মাসের 3য় সপ্তাহে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসক উঠবে। ইকোসক আরেকটা জাতিসংঘের বডি, সেই বডি 54টা রাষ্ট্রের সমন্বয়ে এটা গঠিত। তারা যদি এটা অ্যাপ্রুভ করে, তাদের অ্যাপ্রুভের ভিত্তিতে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশন, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন যেটা হয় জাতিসংঘের মূল অধিবেশন, সেই অধিবেশনে তোলা হবে। সেই অধিবেশনে যদি সর্বসম্মতভাবে এটা সিদ্ধান্ত হয় যে বাংলাদেশকে আরও 3 বছর সময় দেওয়া যাবে, তাহলে সমস্যা নেই, তাহলে তো হয়ে গেল। তারপর থেকে আমরা আরও 3 বছর সময় পেলাম, মানে 2019-এর 24শে নভেম্বর আমাদের উত্তরণ হবে। তবে সেসব ওই অধিবেশনে যদি কিছু কিছু দেশ যদি বলে যে না, আমরা বাংলাদেশকে আর সময় দিতে চাই না, বাংলাদেশ তো এখন উত্তরণের পর্যায়ে আছে, তাদের অর্থনৈতিক অবস্থা সব কিছু ভালো হয়ে গেছে, তাহলে তখন ওখানে ভোটাভুটির একটা বিষয় থাকে, তখন মেজরিটির ভিত্তিতে এটা সিদ্ধান্ত হবে। যদি 100 ভোট থাকে, তাহলে বাংলাদেশ যদি ধরেন 51টা পায়, তাহলে তো হয়ে গেল। তারপরেও যদি কোনো দেশ ওই সদস্যভুক্ত কোনো দেশ যদি বলে যে না, যদি তারা সর্বসম্মতক্রমে না হয়, যদি মেজরিটির ভিত্তিতে যদি এটা সিদ্ধান্ত হয় যে তারা আরও 3 বছর, যদি 2-1টা দেশ বলে যে না, আমরা তাদেরকে এলডিসি সুবিধা দিতে চাই না, তাহলে ওই সব দেশে কিন্তু বাংলাদেশ এলডিসি সুবিধা পাবে না। মানে এলডিসি থেকে উত্তরণ হয়ে গেলে যে বাড়তি শুল্ক দেওয়া লাগে, সেইগুলো দিয়েই সেই সব দেশে রপ্তানি করতে হবে। তবে সাধারণত আমি সরকারের পক্ষ থেকে বা বেসরকারি বিভিন্ন জায়গা থেকে জানতে চাচ্ছিলাম যে এটা চূড়ান্ত না হলেও এটা কি কোনো চেঞ্জ হয় খুব বেশি। তারা বলছে যে এই সিডিপির যে সুপারিশ, এটা পরবর্তীতে খুব বেশি সমস্যা হয় না, এটাই বাস্তবায়ন হয়। তবে যদি একটা দেশ যদি নাকচ করে, তাহলে সেটা হয়তো তার সাথে আলাদাভাবে করতে, তাই সাথে আবার একটা ছিল যে এটা যাতে সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত আসে, সে বিষয়ে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে। মেজবাল হক, আপনি এলডিসি সুফলের কথা বলছিলেন। সুফল মানে এলডিসি তালিকাভুক্ত থাকলে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, কি সুফলতা আছে, আর না থাকলে কি ধরনের অসুবিধায় পড়তে হবে? জি, আমরা এলডিসি থেকে উত্তরণ হয়ে গেলে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায়, WTOর আওতায় পাওয়া শুল্কমুক্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। আর তখন ওষুধ শিল্পে মেধা সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোরভাবে প্রযোজ্য হবে। উৎপাদিত পণ্য ও সেবার ক্ষেত্রে নগদ সহায়তা, আমরা রপ্তানিতে কিছু রপ্তানি উৎসাহিত নগদ সহায়তা দিই, আবার ভর্তুকি বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন যাতে বাড়ানো যায়, আমরা ভর্তুকি, এইসব জিনিসগুলা দেওয়া সীমিত হয়ে যাবে। একই সঙ্গে ইউরোপিয়ান যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের প্রধান যে রপ্তানিগুলোর বাজার, সেসব দেশের পণ্য যে আমরা রপ্তানি করি, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 12% পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে এলডিসি থেকে বেড়ে যাওয়ার। মানে এখন আপনি ইউরোপে 100 টাকায় একটা পণ্য বিক্রি করছেন, সেটা আপনার যখন আপনি এলডিসি থেকে বের হয়ে গেলেন, তখন 112 টাকায় বিক্রি করতে হবে। তার মানে আপনার আরও 12 টাকা ওখানে বেশি বিক্রি। আপনার প্রতিযোগী দেশগুলা হয়তো 100 টাকায় দিতে পারে, তাদের এফটিএ আছে, সব কিছুই আছে, অন্য কোনো তার মেকানিজম করছে, কিন্তু আপনাকে তখন প্রতিযোগিতা সক্ষমতা আপনার কমে যাবে। এইসব সুবিধা, এইসব কারণেই বিভিন্ন ব্যবসায়ী সংগঠন গত প্রায় 2 বছর থেকে তারা আবেদন করছে যে আমরা একদিন আমাদের এলডিসি উত্তোলন করতেই হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই অবস্থায় আমরা করতে পারবো না, আমাদের জন্য আর বাড়তি সময় প্রয়োজন। এ কারণে তারা 3 থেকে 5 বছর সময় চাচ্ছিল। জি, আরেকটি বিষয় তো একটু জানতে চাই, সিডিপি আর কি পরিবর্তন এবং পর্যবেক্ষণ করেছে, আপনার কাছে কি তথ্য আছে? সিডিপির পর্যবেক্ষণ ছিল যে তাদের পর্যবেক্ষণ ছিল যে শুধু সিডিপি না, বাংলাদেশের একটা বিষয়ে IMF বলেন, অল ব্যাংক বলেন, সবার একটা পর্যবেক্ষণ হচ্ছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ অনেক অবকাঠামোগত সমস্যা হয়েছে, আমাদের প্রতিষ্ঠানগুলার অনেক সংস্কার প্রয়োজন। আমাদের গত অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, কিছু বাস্তবায়ন সম্ভব হয়েছে, কিছু বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন বর্তমান সরকারও সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে জাতিসংঘের
কমিটির সিডিপির বিশেষ করে এই ছিল অভ্যন্তরীণ সংস্কারের গুরুত্ব তুলে ধরে তার আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, কর আহরণ বৃদ্ধি, অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোর করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অর্থনীতিতে বহুমুখীকরণ এবং বেসরকারি খাতকে উত্তরণের জন্য প্রস্তুত করার উপর গুরুত্ব দিয়েছে। আমাদের সাধারণত বেসরকারি খাত নির্ভর যে অর্থনীতি, সেটাতে আমাদের উৎপাদনশীলতাকে সবাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন, যে আমাদের হয়তো অন্যান্য দেশ যেখানে এক শ্রমিক দিয়ে বেশি উৎপাদন করতে পারে, আমাদের দক্ষতার অভাবে উৎপাদন ব্যয়টা বেশি হয়ে যায়, কিন্তু আমাদের যদি শ্রমিকের মজুরি কম কিন্তু আমাদের ক্যাপাসিটিটাও কম। এই বিষয়টাকে আরও কীভাবে বাড়ানো যায় এ বিষয়ে তারাও সুপারিশ করেছে। আমাদের নিজস্ব অর্থনীতিবিদ বলেন বা বিশ্লেষকরাও এই একই পরামর্শ দিয়ে আসছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।